ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। কারণ বাংলাদেশে যা ঘটবে, ভয়ঙ্কর কিছু ঘটবে। যদি চেষ্টা করতেছে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করাতে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, কারণ তাদের ব্যবসা এখানে আছে, তাদের কূটনৈতিক স্বার্থ আছে, তাদের বাণিজ্যিক স্বার্থ আছে, তাদের ভূ রাজনৈতিক স্বার্থ আছে। আর ভারতকে বাদ দিয়ে আপনি সেটা করতে পারেন। আর ভারত আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচনকে সে বৈধতা দিবে না, এটা আমি নিশ্চিত। সব দলকে নিয়ে নির্বাচন করার চেষ্টা করবে আমেরিকা, সব দলকে নিয়ে নির্বাচন করার চেষ্টা করবে ইউরোপীয় ইউনিয়ন, কারণ এখানে তাদের বাণিজ্যিক স্বার্থ রয়েছে। কারণ সব দলকে নিয়ে বলতে সোজা কথা বলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করাইতে হবে। আওয়ামী লীগকে যদি নিয়ে নির্বাচন না করে তাহলে ভারত এই নির্বাচনকে অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে? এবং সেটা যে কোনো মুহূর্তে সরকার পড়ে যাবে। আর ভারতকে ডিঙিয়ে ঘোড়া ডিঙিয়ে আপনি ঘাস খেতে পারবেন না। বাংলাদেশে যত পৃথিবীর যত পরাশক্তি সুদূর বুদূর করুক, বাংলাদেশের জনগণ যতই সুদূর বুদূর করুক, ওই চায়না যতই সুদূর বুদূর করুক, কোন শক্তি ভারতকে অ্যাভয়েড করে বাংলাদেশ আস্তানা করতে পারবে না। আর বাংলাদেশের জনগণ যতই সুদূর বুদূর করুক, ভারত ছাড়া এরা না খায় মারা যাবে। ভারত ছাড়া আপনি চলতেই পারবেন না। তো এটা তো বিশ্ব শক্তি জানে, এটা তো ইউরোপীয় ইউনিয়ন জানে, এটা তো আমেরিকা জানে। তাই তারা চেষ্টা করতেছে কোনো না কোনো ভারতকে ম্যানেজ করতে। আর ভারতকে ম্যানেজ করতে গেলে ভারত বলবে তুমি আওয়ামী লীগকে নির্বাচন করতে দাও, কিন্তু এই জামাতা ইউনিয়ন সরকার তো এটা রাজি হবে না। তারা সব মানবে, প্রয়োজনে বাংলাদেশ ভাগ করে দিবে 2 ভাগ 3 ভাগ, দরকার হয় ভারতকে বলবে তুমি হিন্দু দেশ বানাও একটা, আমেরিকা বলবে এটা খ্রিস্টান রাষ্ট্র বানাও, তাও আমি আওয়ামী লীগের নির্বাচন করতে দিব না। কারণ এরা জানে আওয়ামী লীগ নির্বাচন করলে এই আওয়ামী লীগ ক্ষমতায় চলে যাবে। এই ঝুঁকি কে নিবে? এই ঝুঁকি কেউ নিবে না। কারণ এখন নির্বাচন হলেই আপনি নিশ্চিত থাকেন, আগে আমি বলেছিলাম যে আওয়ামী নির্বাচন হলে আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে, প্রধান বিরোধী দল। এখন আপনাদের আমি বলেছিলাম যে 3 বছর পরে যদি নির্বাচন আওয়ামী লীগ চালায় ক্ষমতায় চলে যাবে, কিন্তু এখনই আমি বলতেছি 3 বছর লাগবে না। এখনো যদি আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে পারে, সে নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে যাবে। এটা বিএনপি জানে, এটা জামাত জানে, জামাত তো জানেই। তো এই জন্যই তো জামাত নিষিদ্ধ করছে আওয়ামী লীগকে, এই জন্য তো নৌকা মার্কা নিষিদ্ধ, এই জন্যই তো ছাত্রলীগ নিষিদ্ধ করছে। তারা খালি ফিল্ডে গোল দিতেছে, খালি ফিল্ডে গোল দিতেও তারা ভয় পায় স্বতন্ত্র প্রার্থীদের ইলেকশন করতে। আমি তো বলেছি, আমি শেখ করে যদি বাংলাদেশে আপনি শুধু বলেন যে আওয়ামী লীগ না স্বতন্ত্র প্রার্থীদের ইলেকশন করতে দিবে, আমি তো বলেছি আমার সাথে ইলেকশন করতে বলেন জামাতের আমিরকে, কুত্তা মার্কা ইলেকশন করবো, জামাতের আমির ফেল করবে। আর নৌকা মার্কা নিয়ে যদি জামাতের আমিরের সাথে আমি ইলেকশন করি, জামাতের আমিরের জামানত থাকবে না। তার বাড়িতে তার যে বাড়ির আসন, সেই আসনে গিয়ে আমি, তার নিজের যে আসন, সেই আসনে গিয়ে আমি, আমাকে দেখ নৌকা মার্কা দেখি পাশ করতে পারে, জামানত থাকবে না। নৌকা মার্কা তো দূরের কথা, আমার সাথে যদি কুত্তা মার্কা নিয়ে ইলেকশন করে জামাতের আমির আমার সাথে 1 ভোট হইলেও ফেল করবে। আমার সাথে চ্যালেঞ্জ দিতে বলেন, পোস্টার তাতে দিতে বলেন, আমার নামে ব্যালট পেপার ছাপতে বলেন যে শেখ ফরিদ কুত্তা মার্কা, জামাতের আমির দাড়িপাল্লা। বলেন, আমি থাকবো না, আমার কোনো কর্মী থাকবে না, কেউ থাকবে না, আমার পোলিং এজেন্ট থাকবে না, চ্যালেঞ্জ করলাম, তাও ফেল করবে। 1 ভোট হইলেও ফেল করবে জামাতের আমির, আমার সাথে ফেল করবে, এটা তারা জানে। তাহলে আমার সাথে যদি ফেল করে, তাহলে আওয়ামী লীগের যারা জননেতা, যারা আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের কর্মীরা যদি ইলেকশন করে, তাদের সাথে কি হবে? তাদের অবস্থা, তাদের সাথে ইলেকশন করলে কি হবে? কারো জামানত থাকবে না। আমি নিশ্চিত যে ভারত আওয়ামী লীগের সাথে নির্বাচন ছাড়া বৈধতা দিবে না। কারণ যদি আওয়ামী লীগ কোনো কারণে আওয়ামী লীগ নির্বাচনে না থাকে, আর সেই নির্বাচনকে শতভাগ বৈধতা দেয়, আবারও বলি শতভাগ, হয়তো কৌশলগত ভাবে সে সমর্থন দিতে পারে ভারত, আংশিক সমর্থন দিতে পারে, বা তারা কূটনৈতিক ভাষায় সমর্থন, সরাসরি সমর্থন দিতে পারবে না। দিলে তাহলে আরেক ভেজাল হয়ে যাবে এই দেশে। আবার যদি আওয়ামী লীগকে নেয়, তাহলে এরা বিপদে পড়বে। সুতরাং বাংলাদেশ এখন বাংলাদেশ নিজেকে শ্রীকালের মধ্যে পড়ে আছে। তার জন্য এরা কি চাইবে জানেন? একটা যুদ্ধ, একটা ঝামেলা, একটা ফ্যাসাদ। এরা চাইবে সীমান্তে গিয়ে হামলা করতে, ওই যে হামাসদের মতো, ওই হামাস জঙ্গিদের মতো যে কোনো মুহূর্তে ভারতের উপর হামলা করতে পারে এরা। আপনি দেখবেন বাংলাদেশের বিজেপি বা বিটিআর যাবে না, এই ভুল তারা করবে না। বাংলাদেশ আর্মিও যাবে না, কারণ আর্মিরা বিটিআররা তো যুদ্ধের আইন জানে, নিয়ম জানে এবং পরিণতি জানে, শক্তি বুঝে। কিন্তু যাবে কারা? যারা নির্বোধেরা। দেখবেন কিছু জঙ্গি বিজিবির পোশাক পরে বা আর্মির পোশাক পরে, আমি বলে দেই আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে সতর্ক করে দিচ্ছে, এরা শেষ মুহূর্তে, এরা কিন্তু যে কোনো মূল্যে বার্মার সাথে যুদ্ধ করলে এরা পোষাইতে পারবে না। দেখছে, চেষ্টা করছে, যদি করতো, বার্মার সাথে যুদ্ধ করলে যদি লাভ হইতো, তাহলে তারা তখন করতো। কারণ যেভাবে গোলাগুলি করে, তারা ওইখানে যাবে না। কারণ জানে যে বার্মার ব্যাপারে যদি আন্দোলন করে, তাহলে বাংলাদেশে একটু জোশ পাবে না কেউ। দেখেন না, একটা শিশুকে যে গুলি করলো এবং একজন মারা গেল, কোনো এতক্যাত দেখছেন? কোনো ক্যাত কুতু করছে কেউ? ক্যাত কিছুই করে না কেউ। কেন করে না? কারণ ওই গুলিটা আসছে বার্মা থেকে। যদি ভারত থেকে আসতো, প্রত্যেক দিন জহর নামাজের পরে, জুম্মার নামাজ না, প্রতিদিন ওই যে উদিসি রতন সাহেব বলছেন না, কমরেড রতন বলছে না যে শুক্রবার আমার একটি সপ্তাহের একটি দিন আমাদের হাতছাড়া হয়ে গেছে। ওই যদি ওই গুলিটা বার্মা থেকে না এসে ভারত থেকে আসতো, তাহলে প্রতিটা দিনই হারাইতে হইতো আমাদের। প্রতিটা দিনই জহর নামাজের পরে মসজিদে বয়ান হইতো এবং ভারতমুখী লং মার্চ করতো। তো এরা কি করবে জানেন? বিজিবির পোশাক পরে
আর্মির পোশাক পরে যে কোনো মুহূর্তে ভারতের সীমান্তে গিয়ে হামলা করতে পারে, অথবা এমনি পোশাক ছাড়াও গিয়ে হামলা করতে পারে। পাকিস্তান যেমন কাশ্মীরি জঙ্গিদের যেমন ওই যে পাকিস্তান থেকে কাশ্মীরে পাঠায় দেয়, ওইরকম বাংলাদেশ থেকে কিছু জঙ্গি ওই হাটাজারি মাদ্রাসা তো ট্রেনিং করা, এছাড়াও প্রায় 20টার মতো জায়গায় জঙ্গি ট্রেনিং দিতেছে। এদের যে কোনো মুহূর্তে ভারত সীমান্তে পৌঁছায় দিতে পারে, এবং এটা ভারত জানে। এটা আমি যে বলতেছি তা না, এটা ভারত নিজেও জানে যেটা করতে পারে। এটা যে আমি কেবল আমার উপরে জিব্রাইল না জেলে না, আমার উপরে দেবতা বাস না যে আমি শুনে শুনে কইতেছি। এগুলো তারা আলোচনা করছে, পত্রিকায় আসছে, আমরা অনুমানও করি কিছু এগুলো ঘটবে। বরং আসছে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে, আরো ভয়ঙ্কর কিছু। দেখুন হুট করে তারা মানে ইরানের যে মিসাইল আছে, যেগুলো ওই যে হিজবুল্লাহর কাছে গিয়েছিল, যেগুলো হুতির কাছে গেছে, ওই ধরনের কিছু মিসাইল এনে মেরে দিতে পারে। আবারও বলছে বিজেপি বা সেনাবাহিনী করবে না, কারণ তারা তাদের পরিণতি জানে। কারণ বিজেপি সেনাবাহিনী যদি কিছু ঘটায়, বাংলাদেশে একটা আর্মির হেডকোয়ার্টার থাকবে না। আর্মি হেডকোয়ার্টার উড়াই দেবে প্রথমে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে না, একেবারে শুভম শীঘ্রম। যদি কোনো কারণে বাংলাদেশের সেনাবাহিনী গুলি করে ভারতের দিকে, প্রথমে বাংলাদেশের সেনাবাহিনী হেডকোয়ার্টার উড়াই দিবে, একা শুভম শীঘ্রম বলে শুরু করে দিবে, এক সেকেন্ড দেরি করবে না। কিন্তু এই জঙ্গিরা এটা করতে পারে, কারণ কেন করবে জানেন? কারণ হলো বাংলাদেশে একটা ঝামেলা সৃষ্টি করতে হবে স্থায়ী, সেই জন্য তারা করবে। আর এটার সিমটম কিন্তু আপনি পাচ্ছেন। এগুলো অনুমান কেন করলাম, আমরা এগুলো আগে বলতে চাইনি, এখন কেন বলতে পারি? যেহেতু কূটনৈতিকদের পরিবার প্রত্যেকটা সদস্যকে তারা নিয়ে চলে গেছে, তার মানে এগুলো খবর তারা জানে, ভারত জানে। এগুলো যে ঘটবে ভারত জানে, বা ঘটতে পারে ভারত জানে, তাই তারা নিয়ে চলে গেছে। তো বাংলাদেশের কপালে খুব শনি আছে। শনি মানে কি? আপনি যে বললেন না যে বিপদ, ভারত হামলা করবে না, বাংলাদেশ নিজে আত্মহত্যা করতে যাচ্ছে, আপনি ঠেকাতে পারবেন না। বাংলাদেশের যে সামনে যে পরিণতি, এই জনগণের কষ্ট হবে, দেশের সার্বভৌমত্ব শেষ হয়ে যাবে, দেশের অস্তিত্বই থাকবে না। ভেবেছিলাম পাকিস্তান, আমি বলেছিলাম যে পাকিস্তান আগামী 5 বছরের মধ্যে 2 টুকরা হবে। এখন দেখতেছি যেভাবে চলতেছে, এভাবে যদি কন্টিনিউ চলতে থাকে, যদি ইউনূস সরকারকে না হটানো যায়, তাহলে বাংলাদেশে 2 টুকরা থেকে 3 টুকরা হয়ে যাবে। এই তথাকথিত আদম ব্যাপারী সরকার, এই জামাতের ইউনূস সরকারকে হটাতে হবে। প্রথম কাজ একে সরিয়ে ফেলে। একে যদি আপনি রাখেন, তাহলে আমি যা যা বলছি সেগুলো ঘটবে, কেউ ঠেকাতে পারবেন না। তার সিমটম শুরু হয়ে গেছে। একটা দেশের কূটনৈতিকদের পরিবার, সব পরিবারের সদস্য হঠাৎ করে বিনা নোটিশে নিয়ে যাওয়া মানে বুঝেন তো যে তাদের কাছে কি কি তথ্য চলে গেছে। কারণ তারা যা আমি বলছি, যা আমি অনুমান করতেছি, হয়তো তার চেয়ে ভয়াবহ তথ্য তাদের কাছে আছে। তাহলে কূটনৈতিকদের পরিবার কেন নিয়ে যাবে? আমরা জানি কোন রকম ঝামেলা হইলে ঢাকার কূটনৈতিক মিশন থেকে বহিষ্কার করবে দিল্লিকে, দিল্লি আবার বহিষ্কার করবে ঢাকাকে, এরকম হইতে পারে। কিন্তু এরকম পরিবার নিয়ে চলে যায় না। তার মানে কি? ধোঁয়া দেখলে বোঝা যায় নিচে আগুন জ্বলতেছে, একটা কিছু ঘটবে সামনে। তবে আগেই সার্জিক্যাল স্ট্রাইক ঘটবে না। আর আমি বলেছিলাম যে ভারতকে অনুরোধ করেছি, ভারত সরকারকে, ভারতের জনগণকে বলি, বাংলাদেশের উপরে হামলা করেন না। ওরা চাচ্ছে আপনারা বাংলাদেশের উপরে হামলা করেন, তাহলে তাদের যে আসল উদ্দেশ্য সেটা পূরণ হয়ে যাবে। কিন্তু ভারতের উপরে যখন আপনি আক্রমণ করবেন, তখন তো তারা বসে থাকবে না, তখন তো তারা পাল্টা আক্রমণ করবে, তখন করবে। আর তখন বাংলাদেশ। কিন্তু এর সমাধানের পথ হলো, যে প্রশ্নটা আপনি করেছেন, প্রথম হলো জামাতের ইউনূস সরকারকে হটাতে হবে, একে ঘেঁটি ধরে বিদায় করতে হবে। তারপরে বাংলাদেশে একটি সর্বসম্মত নির্বাচন, মানে সকল দলের, সকল মতের লোকের সাথে একসাথে বসে, সকল জনপ্রতিনিধি নিয়ে নির্বাচন করে ক্ষমতায় যেতে হবে এই দেশের জনপ্রতিনিধিদের। এবং দেশে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার দরকার। তা না হলে এই দেশের কপালে খুবই শনি আছে। এই দেশের কপালে মানে এত শনি আছে যে কল্পনাই করতে পারবো না আমরা, যা যা করবে যদি নির্বাচিত সরকার না আসে। যে পাকিস্তানে যখন অপারেশন সিন্দুর চালায়, তখনও পরিবার নিয়ে আসে নাই ভারতের, কূটনীতিকদের নিয়ে আসছিল, পরিবারদের নিয়ে আসে নাই এইভাবে আচানক। কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে। তার মানেটা হচ্ছে যে টিকটকে বললাম যে উপরে ধোঁয়া উঠছে মানে কি, নিচে অনেক আগুন জ্বলতেছে বা জ্বালানো হচ্ছে। এটা ভারত জেনে গেছে, সেই জন্য ভারত আগে নিয়ে নিছে। আমি বলেছি তো আপনাদের। আচ্ছা, কোন সভ্য দেশ, কোন সভ্য না, কোন অসভ্য দেশে আপনি গ্রন্থাগার পড়তে দেখছেন? ভারতের উপরে এত রাগ। আচ্ছা, ভারতের হাই কমিশনে আক্রমণ করতে পারে, রাগ ধরে নিলাম কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায়, ধরে নিলাম ভারতের উপরে আপনার খুব রাগ, আপনি ভারত হাই কমিশনে আক্রমণ চালালেন, ধরে নিলাম। ভাই ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে আপনি আগুন দিয়েছেন কেন? সেখানে হাজার হাজার বই ছিল, হাজার হাজার বই, আপনি সেই গ্রন্থাগার পড়ে দিলেন কেন? আমাকে বলেন, আমাকে বুঝায় বলেন। এটা কোনো জবাব আছে? এই জবাব কেউ চায় নাই। যেদিন ওই গ্রন্থাগার পড়ে দিছে, তারপরে কিন্তু ভারত বুঝেছে কিনা জানি না, আমি বুঝে গেছি যে বাংলাদেশের মানুষ কত ভারত বিদ্বেষী, সর্বোচ্চ রূপ তারা দেখিয়েছে। আপনি বই নিয়ে বাড়িতে নিয়ে চলে যেতেন। ওই যে শেখ হাসিনার ওখান থেকে কোরআন শরীফ নিয়ে গেছেন, জায়নামাজ নিয়ে গেছেন, তার পোশাক নিয়ে গেছেন, তার আন্ডারগার্মেন্ট নিয়ে গেছেন, এমনকি কমোড পর্যন্ত উঠাই নিয়ে গেছেন, মুরগি পর্যন্ত নিয়ে গেছেন। ঠিক আছে,
কুত্তাটা শুধু নিয়ে যায় নাই, ঠিক আছে? এখন কুত্তা তো আবার ইসলামে হারাম, আর সব নিয়ে গেছে। এখন শুনেন, আপনি বইগুলো নিয়ে বাড়িতে নিয়ে চলে যাইতেন, তাহলে বলতাম আপনি রাগ, ওখানে হামলা করছেন, বইগুলো নিয়ে আগুন দিলেন কেন? আপনি ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আগুন দিলেন কেন? বই পুরো কারা? বই পড়ে যারা বর্বর, অসভ্য, সন্ত্রাসী, জঙ্গি, তারাই কেবল বই পড়ে। যারা স্বাধীনতা বিরোধী না, শুধু যারা সভ্যতা বিরোধী, সংস্কৃত বিরোধী, যারা মানবতা বিরোধী, যারা জ্ঞান বিরোধী, বিজ্ঞান বিরোধী, তারাই তো গ্রন্থাগার পড়বে। গ্রন্থাগার পুরার জিনিস? আপনি বলেন আমাকে গ্রন্থাগার পুরার জিনিস কিনা? আরে ভাই, আমি মওদুদির পছন্দ করি না, তারপরে মওদুদির বই পড়তে গেলে আমি বলবো ভাই পড়িস না, আমার দিয়ে দেয়, আমি নিয়ে এসে পড়বো। বই তো পড়তে দেবো না। আমি সবচাইতে ঘৃণা করি মওদুদির বইগুলোকে, ঘৃণা করি, কিন্তু বই তো পড়বো না। কারণ বই তো বই, আপনি বইয়ের সাথে আপনার কি শত্রুতা? তখনই বোঝা গেছে। তো এটার সিমটম কি? সিমটম হলো ভারতের বিরুদ্ধে তারা পরিকল্পনা করেছে বহু কিছু ঘটাবে। এই বাংলাদেশে এই মুহূর্তে এই বাংলাদেশটা এখন দ্বিতীয় পাকিস্তান। এই বাংলাদেশটা এখন জামাতের ইনুস সরকার না, পাকিস্তানের জামাতের ইনুস সরকার। বর্তমান বাংলাদেশটা হচ্ছে পাকিস্তানের জামাতের ইনুস সরকার। তারেক রহমানের কন্যা তো শুধু বলেছিল ইনুস নিয়ন্ত্রিত, জামাত নিয়ন্ত্রিত ইনুস সরকার। আমি প্রথমে নাম দিয়েছি ইউনুসের জামাতের ইউনুস সরকার। এখন বলে দিলাম আপনাকে, আপনার চ্যানেলে এটা প্রথম বললাম, এর আগে বলে আসছি জামাতের ইউনুস সরকার। আপনার চ্যানেলে বললাম এটা হলো পাকিস্তানের জামাতের ইউনুস সরকার। এরা যে কোনো কিছুই ঘটাবে, আর বাংলাদেশকে বলির পাঠা বানাচ্ছে। বাংলাদেশ হচ্ছে পাকিস্তানের শত্রু। পাকিস্তান চিন্তা করছে এই শত্রুকে বাঘ মারতে, অর্থাৎ ভারতকে, আমি বারবার বলতেছি, আপনাদের কতবার বলবো আর, যে বাঘ মারতে শত্রুকে পাঠাচ্ছে। বাংলাদেশের খাটে প্রভাব পাকিস্তান প্রয়োগ করতেছে, একে পাঠিয়েছে যাতে বাঘ যদি মরে তাহলে তো সোনাই সোহাগা, আর যদি শত্রু মরে তাও লাভ। অর্থাৎ পাকিস্তান ধ্বংস হলো পাকিস্তান, বাংলাদেশ ধ্বংস হলো পাকিস্তানের লাভ, আর ভারত ধ্বংস হলো তো সোনাই সোহাগা। তো এই জন্যই সে পাকিস্তানে এখানে ইনফ্লুয়েন্স, এই জন্য জজবাত, এই জন্য এত মাদ্রাসা পয়দা। মাদ্রাসা এখানে আপনার একটা জিনিস বলি, এই পাকিস্তান বিরোধী, পাকিস্তানের যে ভারত বিরোধী যে চেতনা জজবা তৈরি করছে, এটা কই থেকে তৈরি করছে? এই মাদ্রাসা থেকে। শুধু এখন মাদ্রাসা না, এখন বিশ্ববিদ্যালয়গুলো মাদ্রাসা বানাই হয়েছে। সুতরাং বাংলাদেশের সাথে ভারতের একটা ভয়াবহ পরিস্থিতি অনিবার্য, আর এটা থেকে সরাইতে গেলে অবশ্যই গণতান্ত্রিক সরকার দরকার। জি জি, বলেছি তো যে আপনার চ্যানেলও বলেছি, আপনিও বলেছেন, আরো আলোচকরা বলেছে যে ছলে বলে কৌশলে যত দিন ঘনিয়ে আসবে তত নাটক শুরু হবে, যত দিন ঘনিয়ে আসবে ততই নাটক শুরু হবে, সার্কাস শুরু হবে নির্বাচন বানচাল করার জন্য। কারণ এরা জানে নির্বাচন আর কেউ ক্ষমতা যেতে পারবে না। বিএনপি এরা দেখেন আওয়ামী লীগকে নির্বাচনে তো আসতেই দিবে না, পাশ করা তো দূরের কথা, এই জন্য নিষিদ্ধ করছে। বিএনপিকেও তারা ক্ষমতায় আসতে দিতে চাচ্ছে না। কারণ কি? আমি বিএনপির যারা সমর্থক নেতা আছেন তাদের বলতেছি, জামাত কিন্তু মানে এই যে হেনা ভোটে হেন পরিকল্পনা নেই যে করে নাই যাতে আপনারা ক্ষমতায় আসতে পারেন। এটা কি আপনারা বুঝতেছেন? আমি জানি আপনারা বুঝতেছেন না, কারণ জামাত প্রেম আপনারা অন্ধ। আপনাদের চেয়ারপারসনের সন্তানকে গালি দিলে কিছু করেন নাই, কিছু বলেন না। আপনাদের চাঁদাবাজ বললো কিছু বলতে পারেন না, এতই গাইটে বিরীতি আপনাদের। তারা কিন্তু আপনাদের ছাড়বে না। এরা শুধু আওয়ামী লীগের শত্রু না, জামাত শুধু আওয়ামী লীগের শত্রু, জামাত গ্যাং, শুধু জামাত বললে হবে না, যারা আছে জামাত গ্যাং শুধু আওয়ামী লীগের শত্রু না, জামাত গ্যাং শুধু ভারতের শত্রু না, জামাত গ্যাং শুধু বাংলাদেশের শত্রু না, জামাত গ্যাং বিএনপির শত্রু। এটা এরা এখনো বুঝতেছে না। এই জামাতের কারণে কিন্তু বিএনপি এখনো 17 মাস ক্ষমতার বাইরে। নাহলে বিএনপি এতদিন ক্ষমতায় থাকতো, এটা এখনো এদের আকলে এদের যায় নাই। আমি বুঝতে পারতেছি না। এবং এটা করেছে বিএনপির কাঁধে ভর দিয়ে। এই যে আওয়ামী লীগকে ঠেকানো হয়েছে কিন্তু বিএনপির কাঁধে ভর দিয়ে। অনেকে মনে করে জামাত খুব ক্ষমতাবান, না, জামাত কিছুই না বাংলাদেশে। বিএনপি, আমি বলেছিলাম আপনার ছেলে, জামাত বিএনপি যেদিন জামাতকে তালাক দেবে, যেমন বিএনপির নেতা বলছে যে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে চলে গেলে 1 মিনিট থাকবে না, আমি বলেছিলাম এই সরকার 24 ঘন্টা টিকবে না। তেমনি আমিও সরাসরি বলেছি বিএনপি যেদিন জামাতের বাইন তালাক দিবে, এই জামাতের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। অথচ এই জামাতই বিএনপি কে ঠেকায় রাখছে। বিএনপির মাথায় এটা আসতেছে, আকলই তাদের নেই।